সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। এবার আসছে সাধারণ মানুষ কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তা খতিয়ে দেখতে দোকানে দোকানে অভিযান টাস্ক ফোর্সের। পানীয় জলের সমস্যা দূর করা এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিডিওর দ্বারস্থ এলাকাবাসী। এবার আসছে বিস্তারিত সংবাদে। শহরে বৃদ্ধি পাচ্ছে খাবার দোকানের সংখ্যা। সাধারণ মানুষ কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তা খতিয়ে দেখতে সোমবার ফের অভিযানে নামল জেলা টাস্ক ফোর্স। এদিন শহরের ডিবিসি রোড, কদমতলা সহ বিভিন্ন জায়গায় খাবারের মান খতিয়ে দেখার পাশাপাশি বিভিন্ন দোকানের ব্যবহার করা খাবারের নমুনা সংগ্রহ করে টাস্ক ফোর্স। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মাটন এবং চিকেন বিরিয়ানির হাঁড়ি আলাদা করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশিরভাগ বিরিয়ানির দোকানে একটি হাঁড়িতেই চিকেন এবং মাটন রেখে বিক্রি করা হয়। এখন থেকে আলাদা হাঁড়িতে চিকেন এবং মাটন রেখে বিক্রি করতে হবে ক্রেতাদের সুবিধার্থে, এমনটাই জানালেন টাস্ক ফোর্সের তরফ থেকে ক্রেতা সুরক্ষা দপ্তরের সহ অধিকর্তা দেবাশিস মণ্ডল। এটা সাব ডিভিশনাল লেভেল যে ফুড সেফটি কমিটি আছে এসবিও স্যারের নেতৃত্বে, সেটার ইন্সপেকশন চলছে। সমস্ত ধরনের ফুড আউটলেটে একবার চেকিং চলছে। যে কোনো ফুড আউটলেট, বেকারি বা ফাস্টফুড সেন্টার, বিরিয়ানির দোকান সবই চলছে। দেখুন, এখনও অবধি মেজর কোনো ইস্যু পাওয়া যায়নি, সবই ঠিক আছে। যদি কোনো আর কিছু স্যাম্পেল আমরা নিচ্ছি, ওগুলো টেস্টিংয়ে যাবে, যদি পাওয়া যায় তখন জানানো হবে। একটি ফাস্ট ফুডের দোকানেও দেখা গেল তেল নিয়ে আপনাদের একটা সমস্যা, তেল একটু বেশি ইউজ করে, সেটা মানুষ এখন স্বাস্থ্য সচেতন, বিভিন্ন রকম মানুষের সমস্যা হচ্ছে। বেশি তেল খাওয়া তো ভালো না, তো একটু এক্সেস তেল দেখলাম, সেটা বললাম যাতে তেল কম দেয়, তাতে ওদেরও খরচ কম হবে আর মানুষের ভালো হবে। বিরিয়ানির দোকানে কি দেখলেন স্যার? বিরিয়ানির দোকানে তো বিরিয়ানি খাচ্ছে, ওখানেও তেল বেশি আছে, ওটা সাবধান করলাম, লাইসেন্স দেখলাম। চিকেন আর মটন অনেকে অভিযোগ করছিল যে একই জায়গায়। হ্যাঁ, সেটা মালিকের সঙ্গে কথা হবে, এমপ্লয়ি আছে, আমরা পরে আবার যাব ওখানে, মালিকের সঙ্গে এটা কথা বলে আলোচনা করে আলাদা করতে বলা হবে। মিষ্টির দোকানে ঠিক আছে সব। অ্যাকচুয়ালি যে মিষ্টির দোকান এখানে আছে, এদের তো কিচেন এখানে নেই, প্রিপারেশন এরিয়ায় যেতে হবে, দেখতে হবে। ঠিক আছে, বললাম যে এটা লাগাতার চলছে, অনেকদিন ধরে চলতে থাকবে, সবসময় চলবে। স্যার বলছি যে এক জায়গায় দেখা গেছে প্লাস্টিকের মধ্যে সমস্ত মাংস এবং সেই সমস্ত রক্তগুলো ফ্রিজের মধ্যে আছে, এই জায়গায় কি তাদের বার্তা দিয়ে এলেন? ওটা বলছে ওরা যে ওদের মানে লেফট ওভার, মানে ফার্স্ট হাড্ডিগুলো আর কি আলাদা বোনলেস করার পরে আলাদা রেখেছে, সেটাকে আমরা পরিষ্কার করতে বলেছি, ম্যানেজারকে বলেছি ভালোভাবে যেন পরিষ্কার করা হয়। ধীমান রায় রিপোর্ট, এভি নিউজ। পানীয় জলের সমস্যা দূর করা এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিডিও দ্বারস্থ এলাকার বাসিন্দারা। সোমবার এলাকার বাসিন্দারা মাটিয়ালির বিডিও অফিসে গিয়ে জমায়েত হন। এরপরে এক প্রতিনিধি দল গিয়ে বিডিওকে দাবিপত্র জমা করেন। মাটিয়ালি ব্লকের চালসা সংলগ্ন দেওপানি এলাকায় ঘটেছে এমনই ঘটনা। এলাকার বাসিন্দারা এদিন অভিযোগ করে বলেন, ব্লকের বিভিন্ন এলাকায় কংক্রিটের রাস্তা তৈরি হচ্ছে, কিন্তু দেওপানি এলাকায় সম্পূর্ণ বেহাল রাস্তার কাজ করা হচ্ছে না, ফলে যাতায়াতে সমস্যায় পড়তে হচ্ছে। বহু বছর ধরে রাস্তাটি কাঁচা অবস্থায় পড়ে রয়েছে। পাশাপাশি এলাকায় রয়েছে পানীয় জলের তীব্র সমস্যা। ট্যাপ কলের মাধ্যমে এলাকায় পানীয় জল প্রদানের দাবি জানিয়েছেন বাসিন্দারা। বেহাল রাস্তার কারণে এলাকায় টোটো ঢুকতে চায় না, অ্যাম্বুলেন্সের রোগী নিয়ে যেতে সমস্যা হয়। তাই দ্রুত রাস্তা এবং জলের সমস্যার সমাধান না করা হলে আগামীতে বড়সড় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন বাসিন্দারা। से बात हुआ, वीडियो सर बोला कि जितने भी हम लोग का प्रॉब्लम है, जैसे कि हम लोग बेसिकली 2 प्रॉब्लम लेके आए थे। एक था हम लोग का पानी का समस्या और एक है रास्ता का समस्या। तो सर ने बोला कि पानी का समस्या जो है वहाँ पे जाके देखना पड़ेगा, और साथ ही साथ वीडियो सर ने जो PHE वाले हैं उनको फ़ोन करके भी ये पूछा कि वहाँ पे पानी क्यों नहीं पहुँच रहा है। तो उन्होंने बोला कि कुछ तकनीकी खराब या फिर कोई प्रॉब्लम है गाँव में, जिसकी वजह से पानी सही से नहीं पहुँच रहा है। तो खुद वहाँ पर जाके देख के थोड़ा पता करना पड़ेगा कि क्या हो रहा है कि नहीं पहुँच रहा है पानी। साथ ही साथ अगर पानी नहीं पहुंच रहा है तो हम लोग गांव में एक छोटा सा टेंट बना
पानी का सप्लाई के लिए टंकी बना के उसके बाद में हम लोग को वहाँ पे सप्लाई किया जाएगा। साथ ही साथ हम लोग जो रोड के लिए हम लोग बोले, क्योंकि काफ़ी दिनों से हम लोग का यहाँ पे दुर्घटना होते जा रही है। लास्ट दिसंबर में भी हम लोग का एक ट्रैक्टर गाड़ी जो था वो ऊपर से रास्ता से लेकर डायरेक्ट नीचे रेल लाइन तक पहुँच गया था एक्सीडेंट होकर। तो बहुत सारा ऐसे हैं जैसे कि हम लोग का वहाँ पे एम्बुलेंस आता है, फिर हर दिन कम से कम 1500 से 2000 लोग, बच्चे बूढ़े सब इसी रास्ता आना जाना करते हैं, क्योंकि एक ही रास्ता है हम लोग के पास में। तो वो भी धीरे धीरे ख़त्म होकर जा रहा है, तो उसको लेके भी हम लोग बात रखें और वीडियो सर बोले कि रास्ता को लेके जीपी लेवल में बात करेंगे। धीमान राय रिपोर्ट, एवी न्यूज। খেলাধুলার আছিলায় 7 বছরের এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ। অভিযুক্ত যুবককে সোমবার জলপাইগুড়ি জেলা আদালতের বিশেষ পক্সো কোর্টের বিচারক রিন্টু সুর 20 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত। জলপাইগুড়ি জেলার ভক্তিনগর থানায় 2020 সালের 16 এপ্রিল নাবালিকার পরিবারে যৌন হেনস্থার অভিযোগ জানায়। অভিযুক্ত যুবকের পরিবার এবং নাবালিকার পরিবার এক বাড়িতে ভাড়া থাকতেন। নাবালিকার বাড়িতে কেউ ছিলেন না। সেই সুযোগে অভিযুক্ত যুবক, যাকে ওই নাবালিকার দাদা বলে ডাকতো, তার সঙ্গে খেলাধুলা করে। খেলাধুলা করার জন্য অভিযুক্ত যুবক নিজের ঘরে নাবালিকাকে নিয়ে যায়। এরপরে বর বউ খেলাধুলোর অজুহাতে নাবালিকার সঙ্গে যৌন হেনস্থা করে, এমনটাই অভিযোগ। ঘটনার কথা পরিবারকে জানায় নাবালিকা। থানায় অভিযোগ জানায় পরিবার। অভিযোগ পেয়ে অভিযুক্তকে পক্সো মামলায় গ্রেপ্তার করে পুলিশ। এতদিন জেল হেফাজতে ছিল অভিযুক্ত। এদিন দুপক্ষের সওয়াল জবাব শোনার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে বিচারক 20 বছরের কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 2 মাসের কারাদণ্ডের নির্দেশ দেন। এমনটাই সহকারী সরকারি আইনজীবী জানিয়েছেন। তিনি আরো বলেন, ওই নাবালিকাকে 5 লক্ষ টাকা জেলা লিগ্যাল সার্ভিস অথরিটির পক্ষ থেকে দিতে বলা হয়েছে। একটি মামলার রায় হয়েছে, সেটা হচ্ছে ভক্তিনগর থানার ঘটনা। অভিযোগ দায়ের হয়েছে 16/4/2020 সালে। ঘটনাটি ঘটেছেও 16/4/2020 তারিখে। এই আসামি এবং এই ভিকটিম গার্ল তারা পাশাপাশি ঘরে একই বাড়িতে ভাড়া থাকতো। ওই দিনকে সন্ধ্যা 6টার সময় এই নাবালিকা মেয়েটি, যার বয়স সে সময় 7 বছর ছিল, তাকে মেয়েটি বুনু বলে ডাকতো এবং তার বাড়িতে কেউ ছিল না। এই সুযোগে তাকে তার ঘরে ডেকে নিয়ে যায় এবং তার ঘরে ডেকে নিয়ে গিয়ে ছেলেটি তার সঙ্গে কিছুক্ষণ খেলাধুলা করে। তারপর এই ছেলেটি মেয়েটিকে বলে যে, আয় বুনু, আমরা বর বউ খেলি। এই কথা বলার পর মেয়েটির প্যান্ট খুলে দিয়ে, নিজের প্যান্ট খুলে দিয়ে তার সঙ্গে সেক্সুয়াল পেনিট্রেটিভ অ্যাসাল্ট করে এবং তারপর মেয়েটি কিছুক্ষণ পরে তার বাড়িতে ঘুরে এসে তার মাকে সমস্ত ঘটনার কথা জানায় এবং সেদিনই রাত্রেবেলা তার মা এই ঘটনাটা নিয়ে ভক্তিনগর থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়ের করার পরে মেয়েটিকে ডাক্তারি পরীক্ষা করানো হয় এবং মেয়েটিকে মহামান্য আদালতের কাছে তার 164 রেকর্ড স্টেটমেন্ট পাঠানো হয় এবং এই কেসে পুলিশ তদন্ত করে চার্জশিট সাবমিট করার পরে সেকশন 6-এ এর বিরুদ্ধে চার্জ গঠন হয়। তারপর সরকার পক্ষ থেকে টোটাল 8 জন সাক্ষী এই কেসে সাক্ষ্য প্রদান করে এবং উভয় পক্ষের সাক্ষী শেষ হওয়ার পরে সওয়াল জবাব শুনবার পরে আজকে মহামান্য বিশেষ পক্সো আদালতের বিচারক মাননীয় রিন্টু সুর এই আসামিকে 20 বছরের সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাসের কারাদণ্ড এবং ভিকটিমকে 5 লক্ষ টাকা কম্পেনসেশন দেওয়ার জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটিকে অর্ডার করেছে। বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শক্তি পরীক্ষায় নেমে পড়ল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। সোমবার জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে প্রকাশ্য সভার মঞ্চ থেকে তৃণমূল বিজেপি দুই তরফেই জোড়া শর্ত ছুড়ে দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশী বদন বর্মন। রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যান পদ হারানোর পর থেকেই নিজের অস্তিত্ব প্রমাণ দিতে মরিয়া বংশী। এদিন প্রকাশ্য মঞ্চ থেকে বংশীর পরিষ্কার বার্তা, 2000 রাজবংশী প্রাথমিক স্কুল এবং 50টি রাজবংশী জুনিয়র হাই স্কুল দিলে দিদির গুণ গাইবেন, আর কেন্দ্র যদি চুক্তি মোতাবেক রাজ্য দেয় তাহলে বিজেপির গুণ গাইবেন। তেমনি আমরা গ্রেটার কোচবিহার, আমরা এমন একটা শক্তি, আমার সারা দাদা দিদি জাতক টাকার মুক্তি কান্তা রেখেছে। অতএব আমার পরিষ্কার বক্তব্য, 21-এ
26-এর ভোটের আগত দিদি আমার 2000 রাজবংশী ভাষা প্রাইমারি স্কুল, 50টা অর্গানাইজ জুনিয়র হাই স্কুল অনুমোদন দিবে। আমরা ওই নুন খাবো গুণ খাবো, ওরা জেটিআই সারবো উত্তরবঙ্গ 49টা কয়টা সিট জেটিআই সারবো। আর যদি দিল্লি সরকার যদি আমার এই চুক্তি মোতাবেক গুজরাট রাজ্যে ভারত মুক্তি চুক্তি মোতাবেক আমার সাংবিধানিক অধিকার সহ সব অধিকার রাজ্য যদি ফেরত দেয়, আমরা উন্নত ঠিক আছে। চতুর্ভুজ চলবে না, আমরা বাকিত নাই নগদ যায় তারা ঠিক আছে। নগদ স্কুল দিবে যেটাও দিবি, নগদ রাজ্য দিবে যেটাও দিবি ঠিক আছে। না হলে আমার টোপলা কাগজ দিগান নই। যাই হোক, এটা খালি মাত্র ইঙ্গিত দিল। আগামীতে আরো শক্তিশালী করিয়া আমার রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনৈতিক শক্তি, রাজনৈতিক বুদ্ধি, রাজনৈতিক যত পলিটিক্স তীক্ষ্ণ করা হবে। তার জন্য এমন জনসভা, কর্মী সভা, হুলি বৈঠক একটা আমরা সাংগঠনিক যেটাই নির্দেশ দেব, সেইটাই অক্ষরে অক্ষরে পালন করিবেন। তবে জানিবেন রক্তে করিয়া আমার অধিকার প্রতিষ্ঠা করিয়া ছাড়ব বা প্রতিষ্ঠা করিবার পাব। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। এখন বিশেষজ্ঞ চিকিৎসকেরা নিয়মিত বসছেন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়িতে। এখানে সোম থেকে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে নিয়মিত বসছেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার কোকে পটম। বুধবার ও বৃহস্পতিবার 2:30টা থেকে বসছেন ডার্মাটোলজিস্ট ডাক্তার শাইনি দত্ত। সোমবার ও শুক্রবার বিকেল 4টে থেকে নিয়মিত বসছেন নাক কান গলার বিশেষজ্ঞ ডাক্তার সঙ্গীত প্রকাশ। মঙ্গলবার ও শনিবার দুপুর 12টা থেকে বসছেন অর্থোপেডিক ডাক্তার অভিষেক মল্লিক। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া জলপাইগুড়ি। ফোন করুন 7585820375 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে অবস্থান বিক্ষোভে বসলেন জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস এবং কংগ্রেস সেবা দলের কর্মীরা। সেই অবস্থানে যোগ দিলেন জলপাইগুড়ি জেলার এক চাকরিহারা প্রার্থী। সোমবার জলপাইগুড়ি পিডব্লিউডি মোড়ে জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের গেটের ভিতরে অবস্থানে বসেন কংগ্রেস কর্মীরা। এদিন এই বিক্ষোভকে কেন্দ্র করে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির সভাপতি অমলান মুন্সি জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে চাকরিহারাদের নেতাজি ইন্ডোরে ভাওতাবাজি দেওয়ার জন্য ডেকেছিলেন। শিক্ষা চুরি, চাকরি চুরির রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দুর্নীতি হয়েছে। দেখুন, আজকে এই সময়টা আমরা বেছে নিয়েছি এই কারণে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আবার নতুন করে 26,000 যাদের চাকরি গিয়েছে, সেই যোগ্য, তাদের মধ্যে যারা যোগ্য আছে তাদেরকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আবার ডেকে নিয়েছে, আবার একটা ভাওতাবাজি দেওয়ার জন্য। উনি যখন ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যোগ্য প্রার্থীদের আবার নতুন করে একটা লালিপপ দেবেন, সেই সময় আমরা এই স্কুল দপ্তরে এসে ওনার পদত্যাগের দাবিতে আন্দোলন করছি। আপনারা জানেন রাজ্যের কি অবস্থা, শিক্ষা চুরি থেকে শুরু করে আজকে যে চাকরি চুরি, সমস্ত সবার সামনে, এবং যার অনুপ্রেরণায় এই সমস্ত কাজ হয়েছে এবং যিনি প্রত্যক্ষভাবে এই কাজের সঙ্গে যুক্ত, আজকে বাংলার মানুষ জানে, তার নাম মমতা ব্যানার্জি। যতক্ষণ মমতা ব্যানার্জি এই পদে বসে থাকবেন ততক্ষণ বাংলাকে রক্ষা করা যাবে না। অবশ্যই একজন চাকরিহারা যোগ্য প্রার্থী আমাদের সঙ্গে আজকে এই অবস্থান মঞ্চে রয়েছেন। আগামী দিনে আরো অনেকে আসবেন।
তাদের মুখ থেকেই আপনি শুনতে পারবেন যে তাদের দুর্দশার কথাটা কতটা করুণ। যারা যোগ্য প্রার্থী, যারা ছোটবেলার থেকে পড়াশোনা করে যোগ্যতার সঙ্গে আজকে চাকরি পেয়েছিল, তারা আজকে পথে বসেছে। এর জন্য দায়ী কে? সুপ্রিম কোর্টকে বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে দায়ী করে পার পাওয়া যাবে না। আজকে মমতা ব্যানার্জি এর জন্য দায়ী এবং তার ক্যাবিনেটের মন্ত্রীদের পর্বত সমান লোভ, এবং এই লোভ আজকে ব্লক লেভেল পর্যন্ত নেমে এসছে। আজকে যোগ্য প্রার্থীরা যাবেন না, যাওয়া উচিত না। এই কারণে যদি আজকেও যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জিকে চিনতে না পারেন, তৃণমূল কংগ্রেসকে চিনতে না পারেন, তাহলে পারে তাদের বোধ বুদ্ধি নিয়েই প্রশ্ন উঠবে। এই কারণে যে হয়তো মমতা ব্যানার্জি আজকে এখান থেকে এমন একটা সিচুয়েশন তৈরি করবেন, আবারও ব্লকে তার নেতারা নেমে পড়বে ওই যোগ্যদের কাছ থেকে বলতে যে তোমরা 2 লাখ টাকা দাও, মমতা ব্যানার্জি তোমাদের হয়তো চাকরির ব্যবস্থা করবে। আজকে হয়তো নতুন করে স্ক্যাম তৈরি করার ফর্মুলা নেতাজি ইন্ডোর থেকে তৈরি হবে। আমরা চাই যোগ্য প্রার্থীরা সেই স্ক্যামে, সেই ভাওতাবাজিতে না পড়ুক, এবং তাদের জন্য আমরা রাজপথে আছি। যারা যোগ্য তাদের জন্য রাজপথে আছি, রাজপথে থাকবো, এবং যতক্ষণ না তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা তাদের জন্য লড়াই করব। তারাও যেন আমাদের সঙ্গে সমানভাবে সহযোগিতা করে। এদিকে চাকরিহারা প্রার্থী দেবপ্রিয় সাহা অভিযোগ করেন, মুখ্যমন্ত্রীর ওপর কোনো ভরসা নেই। আজকে আসছি, আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা কোনো আপোষ করতে চাই না। উনি এর আগেও ওনাকে ডাকা হয়েছে, ওনার সাহায্য চাওয়া হয়েছিল, কিন্তু উনি আমাদের সঙ্গে কোনো কথা বলতেও রাজি হন নাই। এমনকি আমরা যারা অবস্থানে বসছিলাম কলকাতাতে, সেখান থেকেও আমাদেরকে উঠায় দেওয়া হয়েছে, এবং মহিলাদেরকে বাথরুম পর্যন্ত যেতে দেওয়া হয়নি। সেখানে তিনি আজকে কি এমন হইল যে তিনি আমাদের সবাইকে ডাকলেন। উনি 26,000 যাদের চাকরি গেছে সবাইকে ডাকছেন। কেন ডাকবেন? আমাদের যোগ্যদের উনি যদি ব্যবস্থা করে দিতেন তাহলে আমরা যাইতাম সেখানে। এখানে আমরা জাতীয় কংগ্রেসের থেকে আসছি। মুখ্যমন্ত্রী আজকে নেতাদের নিয়ে বসে, শিক্ষা সেলের নেতারা, এবং অযোগ্যদেরকেই মনে হয় বাঁচানোর চেষ্টা করছেন। মনে হয় উনি প্রথম থেকেই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করছেন। তাই জন্যই যোগ্য অযোগ্য লিস্ট ঠিকঠাক মতো ওনারা সাবমিট করেন নাই প্রথম দিকে। পরের দিকে যখন সাবমিট করলেন, এখন জাজ সেটা শুনলেন না, এবং সিবিআই রিপোর্টেও উল্লেখ করা আছে যোগ্যকে অযোগ্য কারা। সেখান থেকে তারাও এখন বিচার ব্যবস্থা এমন প্রহসনের দিকে চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর উপরে আমার আস্থা নাই। যদি 19,000-কে উনি ফিরায় দেন তাহলে পরে তো সেটা আলাদা ব্যাপার। শুধু যদি আমাদের জন্য ভাবতেন তাহলে আমরা। আমার বাড়িতে আমার ওয়াইফ, বাচ্চা, আমার বোন এবং মা আছে। আমার ওয়াইফেরও চাকরি গেছে। আমার ওয়াইফও একসঙ্গে আমরা জয়েন করছিলাম। আমার ওয়াইফ আগে প্রাইমারিতে ছিল, আমি ধূপগুড়ি হাই স্কুলে। আমরা 2012 সালে পাস আউট, কলেজ পাস আউট। তারপরের থেকে 19-এ এসে আমাদের রিক্রুটমেন্ট হলো। তার মাঝখানে কোনো এসএসসি হয় নাই। 2016-তে আমরা এসএসসি রিটেন টেস্ট দিলাম। তার পরবর্তীতে 19-এ এসে আমাদের রিক্রুটমেন্ট হলো। এতদিন দীর্ঘস্থায়ী চাকরি। ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ে গ্রন্থাগারের উদ্বোধন হল। প্রয়াত অধ্যাপক অরুণ কুমার ভট্টাচার্যের স্মৃতির উদ্দেশ্যে তার কন্যা অবসরপ্রাপ্ত অধ্যাপক অয়নিতা ভট্টাচার্য গ্রন্থাগার তৈরির জন্য অর্থ সাহায্য করেন। 2টি আলমারি, 300 থেকেও বেশি বই গ্রন্থাগারে থাকছে। পাশাপাশি স্কুলের ছাত্র কুণাল দত্ত জিমন্যাস্টিক্সে জেলা ক্রীড়া প্রতিযোগিতায় প্রথম এবং রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় 2য় স্থান অর্জন করেছে। তাকেও বিশেষ সংবর্ধনা দেওয়া হয়। বিদ্যালয় গ্রন্থাগারের উদ্বোধনের জন্য সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি লক্ষ্যমোহন রায়, পৌরসভার উপপৌর প্রধান পাবলিক প্রসিকিউটর সোমনাথ পাল, অবসরপ্রাপ্ত অধ্যাপিকা অয়নিতা ভট্টাচার্য সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। অনুষ্ঠানে উজ্জীবন মাইম থিয়েটারের পক্ষ থেকে শিশুদের জন্য মূকাভিনয় পরিবেশনও করা হলো। অত্যন্ত একটা খুশির দিন যে ফণীন্দ্র যে ইনস্টিটিউট একটা নাম করা স্কুল, এই স্কুলে মনে হয় আজকেই প্রথম একটা প্রাইমারি স্কুলে গ্রন্থাগার উদ্বোধন করা হয়। স্বল্প সংখ্যক এখানে আছে, হয়তো আস্তে আস্তে এগুলো বইয়ের সংখ্যাটা বাড়বে এবং শিশুদেরকে মূলত মোবাইল আসক্ত থেকে বইমুখী করবার জন্যই এই উদ্যোগটাকে আমি অত্যন্ত অভিনন্দন জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি।
আগামী দিনে এই গ্রন্থাগার আরও সুন্দরভাবে চলুক এবং শিশুরা যেন তাদের সুপ্ত প্রতিভা এই গ্রন্থাগারের মধ্যে বিকশিত হতে পারে, তার জন্য আমি সকলের কাছে সহযোগিতা এবং প্রার্থনা। জলপাইগুড়ি ইন্ডিয়ান ব্যাংকের দিনবাজার শাখায় লাগলো আগুন। বন্ধ ব্যাংকের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং যার ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায়। রাত 9:30 নাগাদ বন্ধ ব্যাংকের ভিতর থেকে সাইরেন বাজতে থাকায় ছুটে আসেন এলাকাবাসী, ছুটে আসে দমকল। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বেশ কিছু সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের। বেশি রাত্রে ঘটনা ঘটলে পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারত বলে আশঙ্কা করছেন তারা। ফোন করলো, তারপরে ওরা আসলো, তারপরে ফায়ার ব্রিগেডকে ফোন করা। এই আওয়াজটা কি প্রায় দিনই পান? না না, মানে নতুন যখন লাগাইছিল তখন এক দুবার, এটা তো প্রথম আজকেই হইলো, অনেকক্ষণ ধরে বাজতে ছিল। কি দেখলেন এসে? দেখলাম ওই ফ্যানের মধ্যেই আগুনটা লাগছিল, ওটার জন্যই সব ধোঁয়াগুলো হচ্ছে। কি মনে হচ্ছে মেইনটেনেন্সের অভাব? না না, মেইনটেনেন্স তো হয়, প্রায় হয়, ওরকম কিছু কোনো কারণে হয়েছে। ওটা বড় একটা দুর্ঘটনা বাঁচলো, বাস ওটাই ভগবানের আশীর্বাদে বাঁচলো। এসেছিলাম আমরা, একটা ফায়ার কল পাই, ইমিডিয়েট আমরা চলে আসি শুনি ট্যাঙ্কে এরকম একটা হয়েছে, ফায়ার ইনসিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে ছুটে আসি এবং দেখি এটা সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেও হতে পারে আর কি, আমাদের যেটা অনুমান। হ্যাঁ, এমনি কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ফায়ার আন্ডার কন্ট্রোল। ধোয়া হয়েছে, ধোয়াগুলো আমরা বার করে দিয়েছি, সব জানলা দরজাগুলো খুলে। এটা কোথায় হয়েছে? এটাকে পিসি শর্মা মোড়। ব্যাংকে তো বলছি কোনো কিছু দেখলেন খায়ামুখী বা কোনো কিছু? মানে ফায়ার সেফটি বলতে আমরা যেটা পেয়েছি আর কি, কিছু এক্সটিংগুইশার ওনাদের ছিল, এক্সটিংগুইশারও ইউজ করেছেন ওনারা। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সাধারণ মানুষ কতটা স্বাস্থ্যকর খাবার খাচ্ছেন তা খতিয়ে দেখতে দোকানে দোকানে অভিযান টাস্ক ফোর্সের। পানীয় জলের সমস্যা দূর করা এবং বেহাল রাস্তা সংস্কারের দাবিতে বিডিওর দ্বারস্থ এলাকাবাসী। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।